এবারে বাংলার যে কবি কবি গান বা কবিয়াল বলা হয়, যদিও কবিয়াল কথাটা মধ্যে একটু খাটো করার একটা দিক আছে, কিন্তু এছাড়া কি বলা যাবে, যেন কবিয়ালটাই বলা হয়। কবিয়াল বললেই কিরম মনে হয় যেন সে ঠিক পদের নয়, সে যেন ঠিক পদের লোক নয়, কিন্তু তা কিন্তু না। কবিয়ালদের যুগ এসেছিল যত হিসেব আছে 18 শতকের মাঝামাঝি থেকে শেষ দিক থেকে শুরু হয়ে 19 শতকের প্রথম দিকটা অবধি। এটা হচ্ছে কবিয়ালদের যুগ বাংলার। এবার এদের এদের প্রথম যে যে জায়গাটাকে আমরা ফোকাস করা হয় সেটা এলাকাটা কিন্তু পশ্চিমবঙ্গে, কিন্তু কবিয়াল কিন্তু আজও বাংলাদেশে আছেন, পশ্চিমবঙ্গেও আছে, কিন্তু সেটা হচ্ছে কবির লড়াইয়ের লোক। অর্থাৎ নানান বিষয় নিয়ে বলে দেওয়া হবে, এবার তাদের মধ্যে দুই পক্ষের মধ্যে লড়াই হবে, তারা ছড়া কেটে কেটে লড়বেন ওর বিরুদ্ধে। এই ব্যাপারটা ব্যাপকভাবে সারা দেশেই শুধুমাত্র অবিভক্ত বাংলা স্বাভাবিক, কিন্তু এই যে এদের মধ্যে যে একটা উচ্চ মার্গের জায়গা, সূক্ষ্ম জায়গা, সেইটা কিন্তু মোটামুটি সুঁচড়ো, চন্দননগর, এই জায়গাটা এবং কলকাতা, এই এলাকাটাতে নিবদ্ধ বেশি। পূর্ববঙ্গে ধরা যাক পশ্চিমবঙ্গের রাম বসু, গোরক্ষনাথ, ভোলা ময়রা, হরু ঠাকুর, যোগেশ্বরী এবং অ্যান্টনি ফিরিঙ্গি, এদের মাপের কবিয়াল পূর্ববঙ্গে ছিলেন কিনা কোনো রেকর্ড নেই। এবারে ঈশ্বরগুপ্ত মশাই, ধরা যাক ঈশ্বরগুপ্ত, তিনি কবিয়ালদের লিরিক সংগ্রহ করেছেন, আরো কেউ কেউ করেছেন। মুশকিল হচ্ছে তারা যে কি সুর করতেন, যেহেতু আমাদের দেশে স্বরলিপি নেই, সুরের কোনো বালাই নেই, সুরটা কি ছিল কেউ জানে না, এবং কেউ লিপিবদ্ধও করেনি। কি কোনো রাগরাগিনী ব্যবহার করা হতো, কি লোকায়ত সুর, পল্লিগানের সুর, পল্লিগীতির সুর, কি কেউ বলতে পারছে না। মনে রাখতে হবে যে সেই সময়তে আমাদের কলকাতা নগরী পত্তন হতে শুরু করেছে এবং ইংরেজ শাসন তো এসেই গেছে। যদিও রানী ভিক্টোরিয়ার মানে ওই সেই আমলায় আরো আগে কোম্পানির আমল ইংরেজ প্রভাব রয়েছে, কলকাতা শহরের পত্তন হচ্ছে, কিন্তু বাবু সমাজ তখনও তৈরি হয়নি। এক ধরনের বৈঠকি গান যেটা বাবু সমাজে প্রচলিত হয়েছিল তারপর, সেটা তখনও আসেনি। এরকম একটা সময় নগর বাংলায় কবিয়ালরা গান গাইছেন, গানের প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন বিষয়। এবারে ইতিহাসবেত্তারা এইটুকু বের করতে পেরেছেন বা বলতে পেরেছেন যে এরা অত্যন্ত উচ্চশিক্ষা লাভ করতে, যেমন সংস্কৃত ভাষাটা ভালো মতন শিখতে হতো, শাস্ত্র পড়তে হতো, ফার্সি শিখতে হতো ভালো মতন, এবং এরা প্রধান যে দুই ধর্ম আমাদের ওই অঞ্চলে, সেটা হচ্ছে হিন্দু ধর্ম এবং ইসলাম, এই দুটি ধর্মের যে শাস্ত্রীয় দিক তাদের একবারে নখদর্পণে থাকতে হতো, এবং সে সঙ্গে ভাষা, ব্যাকরণ সব শিখতে হতো। এটা খুব জরুরি, মানে এমনি এমনি কেউ এসে দাঁড়িয়ে পড়লো না, পড়তে হতো। বাড়িতে পণ্ডিত রেখে, মৌলবী রেখে পড়তে হতো। যেমন হচ্ছে যত পুরাণ, হিন্দু পুরাণ, এগুলো তো হিন্দু ধর্মে অনেক বেশি গল্প, নানান ধরনের গল্প, রাশিক গল্প, শুধু রামায়ণ মহাভারত, প্রতিটি পুরাণ নখদর্পণে থাকতে হতো। না হলে যখন আসর শুরু হলো, তুই বলতে আরম্ভ করিস, তুই গাইছিস, তুই কিছু বিষয় আনছিস, ওই বিষয়গুলো তো আমাকে এবার আনতে হবে, ধরতে হবে, প্রতিক্রিয়া দরকার। এবারে বাঁধনদার থাকতেন যারা, কিন্তু এটা দল আর একজন বাঁধনদার, তিনি গানটা বাঁধতেন, মানে আজকের ভাষায় গীতিকার যিনি। হ্যাঁ, আজকের ভাষায় গীতিকার। কবির মূল যিনি লড়ছেন তার ক্ষেত্রে কিন্তু বাঁধনদারের লেখার ভিত্তিতেই করছেন,
এইটা কিভাবে হতো, কি প্রম্পট করতো কেউ বলতে পারছে না। এই বিষয়ে কিচ্ছু বলা নেই, কোনো ক্রনিকল নেই, এটা বড় দুঃখের। কিংবা এটাও কি কোনো রেকর্ড নেই যে যিনি গাইছেন এবং যিনি বাঁধছেন তাদের মধ্যে কি কোনো ডিসকাশন হচ্ছে যে না, এরকম কিছু রেকর্ড আছে না। শুধু বাঁধনদার থাকতেন, বাঁধনদার গান লিখতেন। যেমন অ্যান্টনি কবিয়ালের বাঁধনদার সম্ভবত গোরক্ষনাথ ছিলেন, যিনি চলে গেলেন, এবং অ্যান্টনি কবিয়াল খুব বিপদে পড়েছিলেন। এবারে ওকে গান বাঁধতে শুরু করতে হলো এবং অ্যান্টনি ফিরিঙ্গি গোরক্ষনাথের গানও গাইতেন। আচ্ছা, এবারে এই লড়াইটার রূপ বিচিত্র ছিল। মনে রাখতে হবে যে লহর বলে একটা জিনিস ছিল, তেমনি ছিল ধুয়ো ধরা হতো, কিন্তু কেউই ঠিক মতো জানে না লহরটা কি, কিসের লহর। ওটা কি একটা আনন্দের লহর? ওটা কি একটা হইচই? ওটা কি সমবেতগণে কিছু? তেমনি কীর্তনের বিভিন্ন জন পর্বভাগ আছে, তেমনি এখানেও ছিল সখী সংবাদ। সখী সংবাদটা হচ্ছে রাধিকা, শ্রী রাধিকাকে নিয়ে, রাধিকার বিরহ। এটা সখীদের গান, সখীরা গাইছে। কিন্তু আমরা অনুষ্ঠানে সখী দেখছি না, পুরুষদেরই দেখছি। তারা তো কিন্তু সখীদের গান গাইছে। অর্থাৎ এটা খুব বিচিত্র, চমৎকার, বর্ণাঢ্য সুর এবং বিষয়ের দিক দিয়ে খুবই বৈচিত্র্যপূর্ণ একটা অভিজ্ঞতা ছিল। কিন্তু অবাক হতে হয় যে একজনও ইতিহাসবেত্তা, সেই সময়কে ক্রনিকলার কেউ এটা নিয়ে কিছু বলেনি। রবীন্দ্রনাথ ঠাকুরও আশ্চর্য, উনি নিশ্চয়ই কবিয়ালদের কিছু জিনিস তো শুনেছিলেন। উনি এরা ঢাক ঢোল পিটিয়ে চিৎকার করতো, এর বাইরে কিছু বলেননি। কোন যন্ত্র বেঁচে আসছে, এবার অনুমান করা যায় যে সুরের যন্ত্র নিশ্চয়ই কিছু ছিল, ওগুলো কোন সুরে গাই। টেক্সট পড়ে কিন্তু দেখছি সিরিয়াস টেক্সট। তাহলে এই কথাগুলো কিছু ফক্কর লোক ফাজিল বলছে না, হতে পারে না। যেসব বিষয়গুলো, যেমন ধরা যাক অ্যান্টনি ফিরিঙ্গি গাইছেন খ্রিস্টে আর খ্রিস্টে কোনো তফাৎ নেই, আমার খোদা যে হিন্দুর হরিষে। এটা খুব খুব এর তাৎপর্য কিন্তু বিরাট। তার মানে অ্যান্টনি ফিরিঙ্গি তিনি গাইছেন যে খ্রিস্টান বংশ গিয়েছেন, আমার খোদা যে হিন্দু হরিষে। অত্যন্ত লিবারাল একটা সমাজ ছিল নিশ্চয়ই, না তো রাস্তায় দাঁড়িয়ে, মানে একটা বাড়ির নাটন দিনে সর্বসাধারণের মধ্যে দাঁড়িয়ে আমার জোরে জোরে আমার খোদা যে হিন্দু বলেছে, কই রবীন্দ্র যুগের থেকে তার আমরা এরকম কথা শুনিনি, তারপর থেকে শুনিনি। কাজে যা দেখা যাচ্ছে, ইট ওয়াজ লিবারাল বেঙ্গল, ভাইব্রেন্ট একটা পিপলস বেঙ্গল, এবং সম্ভবত রবীন্দ্রনাথের মতো মানুষরা তারা সকলে ভূস্বামী, এরা মৎস্যদ্বী বেনিয়া শ্রেণীর লোক। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা মানে বাবার বাবা কে ছিল? প্রিন্স চার্লস ঠাকুর। ওনার ব্যবসা কি ছিল? মৎস্যদ্বী হাউস ছিল। মতিলাল শীল, ট্যাগর এবং মাল্লিক, এরা কি ছিল? এদের হাউস বলা হতো। হাউস কি হাউস? কিসে? মৎস্যদ্বী ব্যবসা, অর্থাৎ হুজুরি। টাকা তুই আমায় ধার দিচ্ছিস, সুদ দিচ্ছিস। এরা এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে টাকা ধার দিতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ব্যবসা করতে এলো, এবারে তো ক্রমশ ওরা জাল বিস্তার করছে, যায় এরা টাকা করতে ধার নেবে এদের কাছে। মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে বংশটা। কাজে এরকম একটা লোক প্রিন্স জগন্নাথ ঠাকুর, যিনি 8 গ্লাসের গেলাসে মদ খাচ্ছেন রামমোহন রায়ের সঙ্গে, এবং অত নিশ্চয়ই চোলাই নয়, বিলেত থেকে আনা। এখানে রবীন্দ্রনাথ কৌম জনগণের সঙ্গে এক হতে পারেন না বা শক্ত। ফলে কৌম মানুষ, খেটে খাওয়া সাধারণ রাস্তার মানুষ, যারা রাস্তায় ঘাটে ঘুরে, যারা ঘোড়া চালায়, যারা ঘোড়ার সহিস হয়, যারা দোকান দেয়, যারা মাছের ব্যবসা করে। কারণ অ্যান্টনি ফিরিঙ্গির বাড়ির ব্যবসা ছিল নুনের ব্যবসা। ওর ঠাকুর দাদা বাবার বাবা এসেছিলেন হরাসডাঙ্গা শ্বশুরায়, এবং এসে উনি নুনের ব্যবসা শুরু করেন। অ্যান্টনি ফিরিঙ্গির বাবাও নুনের ব্যবসা করতেন, অ্যান্টনি ফিরিঙ্গিও করতেন। ফলে নুনের ব্যবসাটা ছেড়ে দেন। এই ধরনের লোকেদের খেলা, এরা খেটে খাওয়া মানুষ। এরা বসে বসে পায়ের উপর পা তুলে পরের ধরনের পোদ্দারি করে না।
ফলে এই যে নব্য বাঙালি ল্যান্ডেড জেন্ট্রি ভূস্বাম, এরা এদের সহ্য করতে পারতেন না। আমি ভেবে দেখেছি যে 13টা গানের সুর করতে গিয়ে 13টা লিরিকের সুর করতে গিয়ে আমি দেখেছি কি অসম্ভব পাওয়ার। শুধু নামের ফেরে মানুষ ফেরে এই কথা শুনে নেয়, সৃষ্টি আর বৃষ্টি করে বা গালাগালো যখন দেখছে যে রাম বসু, তো গ্রেট ইন্টেলেকচুয়াল রাম বসু ওয়াজ এন ইন্টেলেকচুয়াল এবং অসম্ভব তখন ব্রিলিয়ান্ট। অথচ যখন স্যাটায়ার করছেন, এখন বুঝলি তো এই এখন বুঝলি তো এই হরু নয় সেই হরি, সেই হরি সাদাত সাদ, হরু ঠাকুর হরি নয়। এখানেও আবার আছে এ কি হিন্দুর দেবতা নাকি মুসলমানের পীর, বল দেখেছি কি। অর্থাৎ এগেন আমরা একটা খুব লিবারাল সমাজকে দেখতে পাচ্ছি যেন একসঙ্গে থাকে, বিভেদ নেই, কিন্তু তর্ক বিতর্ক হচ্ছে এবং তার মধ্যে কিন্তু হস্টিলিটি, শত্রুতা নেই। খুব চমৎকার, ইন্টারেস্টিং। এই যে ভাষায় এরা করছেন, তেমনি গোরক্ষনাথের প্রাণ তুমি আর পথে এসো না, কাছে এসো না, নাকি আমি এখন সব মনে নেই, ভুলে গেছি, বয়স হয়ে গেছে, আর মনে থাকে না। আবার আগে যদি সখী জানিতেন শ্যামের পীড়িত গরল মিশ্রিত, মানে শ্যামের পীড়িত যে বিষ মাখানো একটা খাওয়া, যদি আগে জানতাম তাহলে খাওয়াটা খেতাম না। হ্যাঁ, এবার ভক্ষিতে না জায়গা আছে, ভক্ষণ তার থেকে আগে যদি ভক্ষিতে মানে একটা শব্দ কয়েন করা হয়, এটি কিন্তু কবিয়াল কাজী, they were serious artists, street artists, or popular artists, pop. I should call them, we could call them pop, folk pop, খানিকটা folk, but not folk, কারণ অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি ক্লাসিসিজম থেকে তারা তাদের জিনিস নিচ্ছেন, আহরণ করছেন, পুরাণ থেকে, ইসলামিক পুরাণ থেকে, হিন্দু পুরাণ থেকে, নানান রকম ইয়ে থেকে, মহাকাব্য থেকে তারা নানা রকম উপাদান নিচ্ছেন। এটা ঠিক ফোক হলো না, মোর পপ। এখন এর যে সুর সেটা কি হবে, আমি তো কার গেজ করতে পারবো না, কিন্তু আমার দায়িত্বটা কি? আমার দায়িত্ব হচ্ছে সুর খোঁজা, আজকের মতো করে পরিবেশন করা ওই কথাগুলো আমি যখন এখন বুঝলি তো এই হলুদ, এটা তো বলতে পারি না, পাগল হয়, ব্যান্ড হয়, বাংলা ব্যান্ড, হ্যাঁ, পুরো লাভ। এবারে তাহলে কি করতে হবে? ওই কথাগুলোকে আমি দেখতে হবে ওটা কি সুর জেনারেট করছে, বা যে কিছু মেজাজ জেনারেট করছে, যে মেজাজটা আমি ধরতে পারি। এবং বিশ্বাস কর, আমি কি সিগারেট খেতে পারি? অবশ্যই। বিশ্বাস কর যে একটা গান আমি রাখছি, হারমোনিয়ামটার উপরে রাখছি, এইখানে আমি একটা ছোট ডিজিটাল রেকর্ডার রেখেছি, এই দেখছি আর গানটা গিয়ে যাচ্ছি। মানে কয়েকটা জায়গায় আমার শুধু পাল্টাতে হচ্ছে যে একরকম পাচ্ছে না হয়ে যায়, একটু মিলিয়ে দিলাম, একটু অন্যরকম করে দিলাম, মানে যেন ঝর্ণার মতো ঝরে পড়ছে সুরগুলো। আশ্চর্য ব্যাপার, এই জীবনে আমার এরকম অভিজ্ঞতা হয়নি। আমি 3 থেকে 4 দিনের মধ্যে 13টা গানে সুর করে সেটা MP3 ফাইল করে সিরিজের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। এই যে এটা কি করে সম্ভব আমি জানি না, কিন্তু আমার শোনার অভিজ্ঞতা অসম্ভব। আমার 49 সালে জন্ম, আমি খুব স্বাভাবিক লোক, কিন্তু অস্বাভাবিক লোক, আমি ফ্রিক অফ নেচার। এবং আমার মতো লোকেরা বেশি জন্মাবে না, খুব কম জন্মায়। আমার মতো লোকেরা জানে যে তার ভেতরে সব থেকে যায়, সে যা শোনে সে সেটা নিয়ে নিতে পারে, কোথাও মনের মাথার প্রকোষ্ঠে সেটা থাকে, এবং সেগুলোই নানা পারপারেশন কম্বিনেশন করে বেরিয়েছে। আমি প্রজোর পাগলের মতো শুনেছি। মানে আমার সুবিধা হচ্ছে, আজকে যদি আমি 70-70 দশকে জন্মাতাম, এই ছবির কাজ করতে পারতাম। আমাকে 6 দশকে জন্মালেও পারতাম, 6 দশকের মাঝামাঝি। 4 দশকের শেষে জন্মেছি আমি, রেডিওতে যা জিনিস শুনছি সেটা 6 দশকের শেষ থেকে শুনছি না। নানান রকমের তাহলে কীর্তনে আমার একটা অদ্ভুত অ্যাফিনিটি ছিল ছোটবেলা থেকে। কীর্তন, রাগ সঙ্গীত প্রচণ্ডভাবে শুনেছি। শ্যামা সঙ্গীত, কত রকমের শ্যামা সঙ্গীত ছিল, তার রেকর্ড ছিল। ডেকা, ক্যাপিটাল, মৃণালকান্তি ঘোষ সিংস ফর ক্যাপিটাল,
এইভাবে বিজ্ঞাপন হলো অন্নদে অন্নদা, হ্যাঁ, সুপারস্টার, তিনি সুপারস্টার। আরো যারা ছিলেন, কে মল্লিক, সুপারস্টার, আমাদের প্রথম বাংলার সুপারস্টার কে মল্লিক, তিনি শ্যামল সঙ্গীত গাইতেন, নাম কাশেম পশ্চিমবঙ্গ। এইবারে এই যে এই সুরগুলো যে করলাম, আমি এটাকে গুরুদের আশীর্বাদ ছাড়া আমি সেটা যতই পুরনো শোনান সাবেকি শোনান, আমার কিছু করার নেই। সেটা জাস্ট ডিসেন্ট হচ্ছে, অবতীর্ণ হচ্ছে, আমার কোনো মাথা ঘামাতে হচ্ছে। আমি দেখছি আর সুরটা কি করে জানি কিরকম নিজেরাই তৈরি হয়ে যাচ্ছে। কিছু আমায় এদিকে করতে হয়েছে, সচেষ্ট হতে হয়েছে যাতে একরকম না শোনায়। কিন্তু এই যে আগে যদি সখী জানিতেন শ্যামের পীড়িত গরল মিশ্রিত একবারে এইভাবে লেখা, অর্থাৎ পড়ে দেখছি আরে এ তো রবীন্দ্রোত্তর যুগের মতো লিখছি। অর্থাৎ কাপলেট চলছে, লং লাইন্স কাপলেটস। আগে যদি সখী জানিতেন, এটা সোমান মুখোপাধ্যায় তিনি গেছেন। এটা একটা পালা গানের মতো, এটা একটা যাত্রার অনেক এলিমেন্ট আমি ঢুকিয়েছি পালা গানেরও। পালা গান এখনো বাংলাদেশে খুব জাগ্রত, পশ্চিমবঙ্গে যতটা নয়, তো বাংলাদেশে কিন্তু সাংঘাতিক চমৎকার পালা গান এখনো জেগে আছে। তা এই নানান এলিমেন্টগুলো দিয়ে আমি গান। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে ইনফ্লুয়েন্স, কবিয়ালদের কোনো ইনফ্লুয়েন্স মানে থাকলো না বাংলা, আমরা জানতে পারছি না। কারণ আমরা যেটা দেখছি, যেটা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে 19th সেঞ্চুরির আগে থেকে নিধু বাবু, রামনিধি গুপ্ত নামে এক ভদ্রলোক, তিনি শরি মিয়া, কে তিনি ছিলেন আমি জানি না, এখন একজন টপ আর্টিস্ট পাঞ্জাবি, তার টপ্পার থেকে টপ্পার অনুকরণে তিনি কিছু বাংলা গান করেছেন। কিন্তু সেগুলো তার সেই রোবাস, মানে কিশোরীর হলো এই টাইপের, বা মানে আমার কাছে যেন স্থূল না, কিছুটা সূক্ষ্মতা, ভালোবেসে ভালো হলো বিনা স্বদেশী আশা করে কি আশা ইত্যাদি। একটা নতুন অ্যাটেম্পট হচ্ছে। উনি ইংরেজি শিখেছেন, ইংরেজি জানতেন, কিন্তু এই যে রোবাস ব্যাপারটা খুবই আলাদা। যে বলল, হে অ্যান্টনিয়া, আমি একটা কথা জানতে চাই, এসে দেশে তোমার গায়ে কেন কুর্তি টুপি নাই? বলো হে অ্যান্টনি। এই যে ইন্টারেস্টিং একটা অ্যাপ্রোচ, একটা চমৎকার, একটা এর মধ্যে একটা ঠাট্টা আছে, তামাশা আছে, উস্কানি আছে। এইটা কিন্তু মোলায়েম হয়ে গেল রমনীতি মুক্ততে, এইসব কিচ্ছু নেই। সেটা একটা বৈঠকি গান, বসে গান আমি ভদ্রমহিলাদের শোনাচ্ছি। কেমন এখন ব্যাগ উত্তর দিচ্ছেন অ্যান্টনি, এই বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি। ওরে এবারে ঠাকুর সিংহ ওকে এই চ্যালেঞ্জটা জানাচ্ছে। এবারে গাইছেন, হয়ে ঠাকুরে সিংহের বাপের জামাই কুর্তি টুপি, অর্থাৎ শালা। ঠাকুর সিংহের বাপের জামাই কে হয়? ওর ভগ্নিপতি, তাহলে ও তো শালা। তাহলে এই যে গালাগালগুলো ইমপ্রম্পটু, সঙ্গে সঙ্গে এবং হ্যাঁ, হয়ে ঠাকুরে সিংহের বাপের জামাই কুর্তি টুপি ছেড়েছি। এর পরের পদপূরণটা আমি করেছি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি একই পোশাক একই দেশ, এই দেশেরই ছেলে আমি, ফিরিঙ্গির বাংলাদেশ। এটা টেক্সট মিসিং। হ্যাঁ, মানে অনেক সময় ওইসব লোকগুলো বলতো এগুলো স্থূল, ওই বাতিল। কে ডিসাইড করছে এগুলো স্থূল? এই যেটা সংকলনটা করছে ঈশ্বর গুপ্তর মতো লোকেরা। তার তো বুর্জোয়া সমাজের অন্তর্গত হয়ে যাচ্ছে। Kobials were not bourgeois. They neither belong to the proletariat nor were they bourgeois. They all came from, basically আমি একটু সংস্কৃতিদের ক্যামেরার সঙ্গে দোকান পাচ্ছি। কারণ ভোলা মহারানী ছিল আমার অ্যান্টনি কোবিয়ালের ছিল নুনের ব্যবসা, বড় ব্যবসা। কিন্তু এরা সকলে আরবান লোক, কিন্তু এই রুরাল যে ফোক সংস তার আওতার বাইরে। এই যে আরবান রোবাসনেস এবং ওয়েট, বাংলা ভাষার যে পাওয়ারটা কবিয়ালদের লেখায় আমি পেয়েছি, রবীন্দ্রনাথ যুগ থেকে পাই।
মানে আমি ছবিটা না করতে এলে কবিয়ালদের লেখাগুলো এভাবে পড়তাম। তো তুমি বললে যে যেহেতু কোনো ডকুমেন্টেশন অলমোস্ট নেই এবং টেক্সটও মিসিং, ফলে সুর কি ছিল কোনো আইডিয়া নেই, যেটা তুমি বললো। তো তুমি যখন সুর করছো তুমি কি কি মানে কি কি কিসিম ব্যবহার করছো, কি কি জনরাস ইউজ করছো, কিংবা কি ইনফ্লুয়েন্সেস হচ্ছে, সেটা কি টেক্সট ডিকটেট করছে? টেক্সট এবং একটা জিনিস মনে রাখবে, সময়টা কি ছিল, সময়। কিন্তু এই টেক্সটটা, যেমন আমি যে সুরটা করেছি, আমি বাজির লোক ধরে বলতে পারি, কেউ যদি চেষ্টা করুন পারবেন না, আমিও যদি চেষ্টা করি পারবো না অন্য একটা সুর করে এই মেজাজটাকে আনতে। আমার কিন্তু অরূপ আজকে তোর সামনে এটাকে দেখাতে হবে। ছবিটা কিন্তু আজকে, ছবিটা তো আমি টাইম ক্যাপসুল করে পাঠিয়ে দিলাম পেপারে, তো না। কাজেই আমি আজকের একটা লোক, একটা প্রবীণ মানুষ, বাংলার একজন লোক, যে এক্সপোজ টু দ্য ওয়ার্ল্ড অফ মিউজিক ইন ইন্ডিয়া, সাবকন্টিনেন্টাল সঙ্গীতে যা যে এক্সপোজ, সে কিভাবে দেখছে এই ব্যাপারটাই হয়েছে। এবং অবভিয়াসলি আমি যদি ও গো মোর গীতি এই গানের যে ইডিয়াম দেখা রয়েছে, বা দূরের মানুষ কাছে, এই যে ইডিয়াম, এই যে আধুনিক গানের ইডিয়াম, এই দিয়ে যদি আমি ওটাকে ধরতে চাই তাহলে আমি ফেল। বা আমি যদি ঢপ, তোরা সুন্দর ও সুন্দর স্বামী পাবি, এটা ক্লোজার টু দ্যাট, এটা ঢপ কীর্তন, মেয়েরা এই গান গাইতেন এবং কোমর তুলে নিয়ে নাচতেন আনইনহিবিটেড। সেটা পরে বুর্জোয়া বাংলা সম্পূর্ণভাবে দেয় না। এই কোন গান, মানে ধরা যাক তোমার হলো শুরু, না এটা হবে না, এই সুরের ধাঁচাটা বলছে, হ্যাঁ, মুক্তির মন্দির শোভানো তোরে, তাও হবে না। আমার গানের শিরোলিপি তাও হবে না। আবার আমাদের যে 40s আধুনিক বাংলা বা কাজী নজরুলের এত জল কাজল চোখে বসা, না এটা হবে না। বা ওই প্রিয় তোমায় যদি নয়ন ভরা, হবে না। মানে এ শব্দগুলো কামড়ে ধরছে, প্রত্যেকটা শব্দ পাথরের মতো। বোঝাই যাচ্ছে যে ওরা অভ্যস্ত হেভি স্টাফ ব্যবহার করতে, গীতিকার নয়। মনে রাখতে হবে, আমরা কিন্তু আধুনিক গান পাচ্ছি বিহারীলাল চক্রবর্তীর রোম্যান্টিসিজমের ধারার পর। ফলে সেখানে একটা গান কবিতা লেখা, হীন কবিতা লেখা শুরু। সেটা তো মাইকেলি বাংলা না। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে জানেন কেমনে আসিল লক্ষণ বসুদেব, এটা তো এই উদাত্ত বাংলা না, যেটা স্টেজে আমি বলতে পারি। এটা হলো গোপনে গোপনে লেখা চিঠি বলতো, নয়ন ভরা জল। এবারে যখন গান জনটা তৈরি হলো, আধুনিক গান, আমি আধুনিক কথা ব্যবহার করছি কারণ রবীন্দ্রনাথ ইন্দিরা দেবী চন্দ্রনাথকে লেখা চিঠি লিখছেন, আমার আধুনিক গানে রাগ তালের উল্লেখ নেই বলে আক্ষেপ করেছিস। আগে যখন গান লেখা হতো তাতে রাগ আর তালটা লিখে দেয়, খামবাজ আড়াচুল তাল বা পরের গান, তিন তাল বা ত্রিতাল গান, তাল গান। কাজে এই আধুনিক যুগ যে শুরু হলো, যে ইডিয়াম হলো, সেই ইডিয়াম থেকে কিন্তু আমি এটাকে নেসেসারিলি ধরতে নাও পারতাম।